সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। আজকে যে বিষয়টি তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটা হচ্ছে causes for the maintenance of national integration of India, অর্থাৎ ইন্ডিয়ার জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার কারণগুলো। কি কি কারণে ইন্ডিয়ান যে জাতীয় সংহতি, সেই জাতীয় সংহতি অক্ষুণ্ণ রয়েছে, সেই কারণগুলো আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছবি খেয়াল করি। ছবিতে আমরা দেখছি অনেকগুলো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিভিন্ন বর্ণের, বিভিন্ন বয়সের মানুষ দাঁড়িয়ে আছে এবং এই প্যানেলেই দেখছি একটা মুষ্টিবদ্ধ হাত। এর মাধ্যমে উপস্থাপিত হচ্ছে যে বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা হওয়া, একটা সংহতি প্রতিষ্ঠা হওয়া, একটা জায়গায় একটা চাদরে চলে আসা, একটা প্ল্যাটফর্মে চলে আসা, একই চেতনা ধারণ করা, একই মানসিকতা লালন করা। এই যে একই প্রবৃত্তি, একই আকাঙ্ক্ষা, দেশের প্রশ্নে, জাতীয়তার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে একই সংহতি লালন করা, একই ধরনের মানসিকতা পোষণ করার যে ইচ্ছা, সেটাকে বলা হয় জাতীয় সংহতি, যেটা আমরা এই ইমেজের মাধ্যমে দেখছি। তারপরে এটা যথারীতি ইন্ডিয়ার মানচিত্রটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই বারবার, যাতে করে ইন্ডিয়ার সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাই, স্বচ্ছ ধারণা থাকে। এগুলো আলোচনা করা হয়েছে। এরপরে আমাদের হবে হোয়াট ইজ ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি কি। এই বিষয়ে আমি তোমাদেরকে একটি বিচ্ছিন্নভাবে একটা ধারণা দিয়েছি। এখন আমরা এখানে দেখবো আসলে ন্যাশনাল ইন্টিগ্রেশনটা কি। National integration is one combining group of all people living of nation to make a single identity. যে কথাগুলো আমি একটু আগেই বলেছি, যে বিভিন্ন একটা রাষ্ট্রের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করা এবং সেই ঐক্যের মাধ্যমে একটা একক পরিচিতি তৈরি করা, যে আমরা ভারতীয়, আমরা বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সব মিলে আমরা বাঙালি। আবার কাশ্মীরি, মুম্বাই, গুজরাটি সবাই মিলে ওরা ভারতীয়। এই আইডেন্টিটি প্রতিষ্ঠা করা বা উপস্থাপন করা, এটাই হচ্ছে ন্যাশনালিজম। ন্যাশনাল ইন্টিগ্রেশন ইজ এ পার্টিকুলার সেন্টিমেন্ট, এটা এমন একটি নির্দিষ্ট আবেগ which binds people together into one common bond of nation without noticing the religion, caste, background or language. ধর্ম, বর্ণ, ব্যাকগ্রাউন্ড বা কোন অঞ্চল থেকে এসছে, ভাষা, এগুলোর ঊর্ধ্বে উঠে একটা জাতীয় পরিচয় উপস্থাপন করা বা একটা জাতীয় পরিচিত হওয়া, যে প্রক্রিয়া বা যে একটা জাতীয় পরিচয় হওয়ার যে চেতনা, সেটাকে বলা হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন। আরো একটি ব্যাখ্যায় যদি আমরা যাই, আমরা দেখবো ন্যাশনাল ইন্টিগ্রেশন ইজ দ্য ফিলিং, এমন একটি অনুভূতি অফ টুগেদারনেস, একত্রিত থাকার একটা অনুভূতি, অর ওয়াননেস, সংঘবদ্ধ একত্রিত থাকার একটা অনুভূতি, টুয়ার্ডস ওয়ানস ওন কান্ট্রি ইরেসপেক্টিভ অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স উইথ রিগার্ড টু রিলিজিয়ন, রিজন, রেস, কালার, কাস্ট। ধর্ম, অঞ্চল, বর্ণ এবং সংস্কৃতিগত যে পার্থক্য, সেটাকে গুছিয়ে, সেটাকে উপশম করে একটা পরিচিত হওয়ার যে প্রবণতা বা যে আকাঙ্ক্ষা, সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন বা ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি। ন্যাশনাল ইন্টিগ্রেশন ইজ নট অনলি অ্যাবাউট ন্যাশনাল স্পিরিট, এটা শুধু একটা জাতীয় স্পিরিট নয়, আবেগ নয়, এটা পুরো জাতীয় ঐক্যের একটা বিষয়।
মেজর কজেস, কি কি কারণে ইন্ডিয়ার জাতীয় সংহতি অক্ষুণ্ণ রয়েছে, যেটা পাকিস্তান পারেনি, ইন্ডিয়া কেন পেরেছে? জাতীয় সংহতি, জাতীয়তার প্রশ্নে তারা সবাই এক, কেন, কিভাবে হয়েছে এটা, সে বিষয়ে আমরা কারণগুলো অনুসন্ধানে যাব। এই এই যে কারণ, আমরা প্রায় 12টি কারণ এখানে দেখছি। এই এগুলোর কারণেই বেসিক্যালি ইন্ডিয়ার জাতীয় সংহতি প্রতিষ্ঠা হয়েছে। আমরা প্রথমেই দেখছি যে, প্রথমে একটু পড়ে যাই, ন্যাশনালিজম, ভ্যালু লিডারশিপ, পার্লামেন্টারি গভর্নমেন্ট, ইন্ডিভিজুয়ালিটি অফ দি ল্যাঙ্গুয়েজ, জিওগ্রাফিক্যাল লোকেশন, ইম্পার্শিয়াল রুলস অফ মিলিটারি, এখানে একটি আসছে, ব্যুরোক্রেসি, কালচারাল প্রক্সিমিটি, রিলিজিয়ন, ডেমোক্রেসি, রুলস অফ অপোজিশন, ইলেকশন। এই সমস্ত কারণে যথাসময়ে, এই সমস্ত কারণেই ইন্ডিয়ার জাতীয় সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই কারণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা এটার সাথে পরিচিত খুব সম্ভবত, নিচে লেখা আছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার জাতীয় সংসদ, পার্লামেন্ট যেটা লেজিসলেচার। ইন্ডিয়ান পার্লামেন্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকার কারণে, অর্থাৎ সংসদীয় পদ্ধতি সরকার ইন্ডিয়ায় বিরাজমান, সেই জন্য ওদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনমতকে, জনগণের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয়। পার্লামেন্টারি বা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় যেটা হয়, সেটা আমরা সবাই জানি যে পরোক্ষভাবে জনগণই রাষ্ট্র পরিচালনা করে, অর্থাৎ গণতান্ত্রিক সিস্টেমে জনগণ প্রতিনিধি নির্বাচন করে, সংসদ সদস্য নির্বাচন করে, যেটা ইন্ডিয়ায় এমএলএ বলা হয়, বা আমাদের পার্লামেন্টারিয়ান নির্বাচন করে। তারপর সেই পার্লামেন্টারিয়ানদের মধ্য থেকে সরকার পরিচালনার জন্য একটা অর্গানাইজেশন হয়, একটা কয়েকজন মিলে সরকার গঠন করে, এবং ওই মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট তাদের সমস্ত কাজের জন্য পার্লামেন্টের নিকট বা সংসদের নিকট জবাবদিহি করে। আর সংসদ যারা পার্লামেন্টারিয়ান, এমপি যারা, মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদের সমস্ত কাজের জন্য তারা জনগণের কাছে জবাবদিহি করে। আলটিমেটলি জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত হয় সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায়। ফলশ্রুতিতে জনগণ সাংবিধানিকভাবে এবং প্রথাগত দিক থেকে বলতে গেলে সমস্ত ক্ষমতার উৎস সংসদীয় পদ্ধতি সরকারে। তো যেহেতু ইন্ডিয়ায় সংসদীয় পদ্ধতি সরকার রয়েছে, সেজন্য ওই রাষ্ট্রে জনগণের মতকে প্রাধান্য দেওয়া হয়। জনগণের যে চাওয়া এবং পাওয়ার যে বিষয়গুলো, জনগণের অভাবের যে বিষয়গুলো, জনগণের চাহিদার যে বিষয়গুলো, সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়। জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে গুরুত্ব দেওয়া হয়, এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিদায় ওই দেশে জাতীয় সংহতি রয়েছে। ইন্ডিয়ার জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার পেছনে দ্বিতীয় যে কারণটি আমরা বলতে পারি, সেটা হচ্ছে স্ট্রং লিডারশিপ। এটা খুবই স্পষ্ট এবং খুবই যৌক্তিক যে একটা জাতীয় একটা রাষ্ট্রকে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য, একটা রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য, রাষ্ট্রের বৃহত্তর ইউনিটি অর্জনের জন্য শক্তিশালী নেতৃত্বের বিকল্প নাই। শক্তিশালী নেতৃত্ব একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের যে পদচারণা থাকে, সবগুলোর ঊর্ধ্বে উঠে সবগুলোকে একত্রিত করে একটা জাতীয় বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। যেটা ইন্ডিয়ার যে নেতৃত্ব, ইন্ডিয়াতে যে স্ট্রং লিডারশিপ ছিল, সে নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে তারা ইন্ডিয়ান, যদিও তাদের কালচারাল ডাইভার্সিটি রয়েছে, রিলিজিয়াস ডিফারেন্স রয়েছে, তারপরে এবং জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন রয়েছে, সবকিছুর ঊর্ধ্বে উঠে ইন্ডিয়ার জনগণকে সবচেয়ে
সবকিছুর ঊর্ধ্বে এটা ইন্ডিয়ান জনগণকে, ইন্ডিয়ান লিডারশিপ যারা নেতৃত্বে ছিল, তারা এটা বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা কাশ্মীরি, আমরা কি বলে আসামি, আমরা ত্রিপুরার যেমন, তার চেয়ে বড় পরিচয় হচ্ছে, বা আমরা হিন্দু মুসলমান যেমন, তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা ভারতীয়। এই যে কনসেপ্টটা, আমরা ভারতীয় বা অঞ্চল বিশেষের চেয়ে জাতীয় বিষয়কে, আঞ্চলিক বিষয়ের চেয়ে জাতীয় বিষয়কে গুরুত্ব দেওয়া, জাতীয় স্বার্থকে বড় করে উপস্থাপন করা এবং জাতীয় স্বার্থকে মানুষ বড় করে দেখার যে প্রবৃত্তি, সেই এটা ইন্ডিয়ান যে লিডারশিপ, ইন্ডিয়ান যারা নেতৃত্বে ছিল স্বাধীনতোত্তর, তারা সবাই কম বেশি পেরেছে তাদের নেতৃত্ব গুণাবলীর মাধ্যমে। আমরা ইমেজে দেখছি কয়েকজন ইন্ডিয়ান লিডার, মাঝখানে আছে মহাত্মা গান্ধী, তারপর আছে জওহরলাল নেহরু, তারপর ইন্দিরা গান্ধী। এরা সবাই ইন্ডিয়ান একেবারে ব্যাল লিডারশিপ, শক্তিশালী লিডারশিপ ছিলেন। ওনারা ইন্ডিয়ার সংহতি অর্জনের ক্ষেত্রে বিশাল অবদান রেখেছে। যেমন আমরা মহাত্মা গান্ধীর কথাই বলতে পারি যে ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল থাকলেও, অনেক আদর্শ থাকলেও, একটা জায়গায় তারা অন্তত পক্ষে একমত, মহাত্মা গান্ধীর যে রাজনৈতিক দর্শন, মহাত্মা গান্ধীর রাজনীতিতে যে অবদান, ত্যাগ, সেগুলোকে সবাই স্বীকার করে এবং ওনাকে সবাই মোটামুটি একটা জায়গায় নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করে। এই যে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করা, রাজনৈতিক দলীয় পরিচয়ের বাইরে গিয়ে জাতীয় পরিচয়, জাতীয় দৃষ্টিকোণ থেকে বিচার করার যে সংস্কৃতি, এই সংস্কৃতি ইন্ডিয়ার ইন্টিগ্রেশনটাকে, জাতীয় সংহতিকে সুসংহত করেছে। তারপরে আমরা যেটা দেখছি, এখানে বেশ কয়েকজন ব্যক্তিত্বের ছবি দেখছি। উনি উত্তরপ্রদেশের সৈয়দ আহমদ, তারপর আরো অনেক লিডারশিপ দেখছি। উনি হচ্ছেন দাদাভাই নওরোজি। আরো স্পষ্টভাবে আরো অনেকগুলো লিডারশিপ এখানে দেখা যাচ্ছে। আমি এই সমস্ত পার্সোনালিটির ছবি এখানে তোমাদের সামনে উপস্থাপন করার কারণ হচ্ছে, ওনারা ভারতীয় জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমাদের একটু যোগ করি যে ভারতের মানুষ হাজার বছর ধরে, যদি আমরা ভারতীয় ইতিহাসের দিকে একটু দৃষ্টিপাত করি, তাহলে দেখব যে এই ভারতে একেবারে হাজার বছর আগে, বলতে গেলে বিভিন্ন বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় লোক, একেবারে তুর্কি থেকে শুরু করে মোগল, পাঠান, আফগান, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, ভারতীয় না বাইরের লোক এসে ভারতীয়দেরকে শাসন শোষণ করেছে। তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, প্রতিবাদ করার সংস্কৃতি ভারতীয় জনগণের মধ্যে বা শাসকদের মধ্যে তেমন একটা ছিল না বললেই চলে। ইংরেজরা এদেশে শাসন শোষণ করার পাশাপাশি তারা কিছু জিনিস ভারতীয়দের মধ্যে উপমহাদেশের মানুষের মধ্যে দিয়ে গিয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। এই পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে এই অঞ্চলের মানুষ কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে অধিকার আদায় করতে হয় এবং জাতীয়তাবাদ কিভাবে একটা রাষ্ট্র তৈরি করতে পারে, এই সমস্ত বিষয়, আধুনিক কনসেপ্টগুলো এদেশের মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে। ফলশ্রুতিতে এদেশের মানুষ অধিকার সচেতন হয়েছে। তারা তাদের স্বাধিকার আন্দোলনের জন্য, স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলন করেছে এবং স্বাধীনতা অর্জনের পেছনে যে বিষয়টি মূল মন্ত্র হিসেবে কাজ করে, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে জাতীয়তাবাদ কি, সে বিষয়ে আমরা একটু জানবো। জাতীয়তাবাদ হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের বা দেশের দীর্ঘদিনের মানুষের যে আচার অনুষ্ঠান, খাদ্যাভ্যাস, প্রথা, সহাবস্থান, সমস্ত বিষয়গুলোর কারণে একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ যে কি ধরনের চেতনা ধারণ করে, কি ধরনের মেন্টালিটি পোষণ করে, মানসিকতা পোষণ করে, সহজাতীয় অনুভূতি লালন করে, এই অনুভূতিটাই হচ্ছে জাতীয়তা। অর্থাৎ ভারতের মানুষ ভৌগোলিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে, প্রাদেশিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তারা
নিজেদেরকে একটা জায়গা উপস্থাপন করতে পেরেছে, তারা সবাই ভারতীয়। এই যে চেতনাটা, আমি ভারতীয় বা আমি বাঙালি, এই চেতনাটাই হচ্ছে জাতীয়তাবাদ। তো এই জাতীয়তাবাদ যখন তৈরি হয়েছে ভারতে, তখন থেকে জাতীয় সংহতি আস্তে আস্তে তৈরি হয়েছে। তো জাতীয় সংহতি অর্জনের ক্ষেত্রে এবং জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার ক্ষেত্রে ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফ্রিডম অফ ল্যাঙ্গুয়েজ, ভাষাগত স্বাধীনতা। ভাষাগত স্বাধীনতা ভারতে রয়েছে, যেটা আমাদের প্রতিবেশী বা একসময় আমাদের যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান 1947 পরবর্তী সময় থেকে আমরা দেখেছি পাকিস্তান সরকার প্রথমেই বাঙালিদের ভাষার উপর আঘাত এনেছিল। কিন্তু ভারতীয় সংবিধান এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে তারা ভাষাগত যে পরিচিতি, ভাষাগত যে স্বাতন্ত্রিকতা, সেটাকে অক্ষুণ্ণ রেখেছে। এবং তাদের সংবিধান যদি আমরা দেখি তাহলে দেখব সংবিধানে অনেকগুলো রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি আছে, প্রায় 22টির বেশি রাষ্ট্রীয় ভাষা আছে। এছাড়া অঞ্চল বিশেষের যে ভাষা সেগুলো সাংবিধানিক স্বীকৃতি আছে বলতে গেলে। আমরা যদি একটু তথ্য দিই তাহলে বুঝতে পারবে ভারতে প্রায় 1000 বেশি উপজাতীয় ভাষা আছে। তো এই যে বিভিন্ন ভাষাগত ভাষার যে বৈপরীত্য, ভাষার মধ্যে বিভিন্ন যে ভাষা, এই ভাষাকে ইন্ডিয়ানরা সমস্যা মনে না করে বরঞ্চ এটাকে একটা সৌন্দর্য হিসেবে দেখেছে। বৃহত্তর সেন্স থেকে এটা একটা বিউটি অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে সৌন্দর্য সেটা দেখেছে। যে আদিবাসী ভাষাকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে নাই বা একেবারেই যে পোর্ট ব্লেয়ার দ্বীপ ওই অঞ্চলের ভাষাকে তারা কম গুরুত্ব দিয়েছে এমন কোনো ইয়ে নেই। তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে হয়তো ইংলিশ অথবা হিন্দি আছে, কিন্তু পাশাপাশি অন্যান্য যে ভাষাগুলো আছে সেগুলোকে তারা গুরুত্ব দিয়েছে। এমন করেনি যে তোমাদের এই ভাষায় কথা বলা যাবে না বা এই ভাষা এখানে চলবে না। তো এই সমস্ত কারণে জাতীয় ঐক্যের যে প্রশ্ন, জাতীয় সংহতির যে বিষয়টা, সেটা আরো বেশি বেগবান হয়েছে, অক্ষুণ্ণ রয়েছে। শিক্ষার্থীরা, এটা একটা ইন্ডিয়ান মানচিত্র আমরা দেখছি। জিওগ্রাফিক্যাল লোকেশন একটু খেয়াল করলে তোমরা এখানে দেখবে যে ভারতের যে জিওগ্রাফিক্যাল লোকেশন সেটার মধ্যে একটা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি আছে, নৌকট্য আছে, কাছাকাছি আছে। যেমন আমরা 1971 সালের আগ পর্যন্ত, 1947 থেকে 71 পর্যন্ত এই বাংলাদেশ এবং এই পাশে পাকিস্তান দুটি রাষ্ট্র ছিল, আর মাঝখানে ছিল ভারত। প্রায় 1800 কিলোমিটার তথা 1200 মাইলের মাঝখানে ভারত, আর ভারতের দুই প্রান্তে দুটি ভূখণ্ড নিয়ে একটা রাষ্ট্র ছিল পাকিস্তান। তো যার কারণে দেখা গেছে যে পশ্চিম পাকিস্তান আমাদের উপর শোষণের যে অস্ত্রগুলো, সেগুলো অনেক শোষণের অস্ত্রগুলোকে বেশি ব্যবহার করেছে, বৈষম্য ছিল অনেক বেশি। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে, যদিও অনেক বড় রাষ্ট্র ভারত, তারপরেও এখানে পাঞ্জাব থেকে শুরু করে বা গুজরাট থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল একটা অঞ্চলের সাথে ইন্টারকানেক্টেড রয়েছে। এবং সংস্কৃতিগত যে বৈচিত্র্যতা, সেটা অঞ্চল বিশেষে হয়তো একটা একটা ডিফারেন্স থাকলেও কাছাকাছি অঞ্চলগুলোতে খুব বেশি ডিফারেন্স নেই। ফলশ্রুতিতে একটা হোমোজিনিয়াস সংস্কৃতি পুরো ভারত জুড়ে তৈরি হয়েছে ক্রমান্বয়ে। যেমন একটু বুঝিয়ে বললে বুঝতে পারবে যে গুজরাটের সংস্কৃতির সাথে এই যে রাজস্থানের সংস্কৃতির কিছুটা মিল আছে, আবার রাজস্থানের সাথে এপাশে হরিয়ানার সংস্কৃতির কিছু মিল আছে, হরিয়ানার সাথে দিল্লির সংস্কৃতির কিছু মিল আছে, দিল্লির সাথে মুম্বাই বা মধ্যপ্রদেশের কিছু মিল আছে, মধ্যপ্রদেশের সাথে যুক্তপ্রদেশের মিল আছে। এভাবে আবার এখানে হায়দ্রাবাদের সংস্কৃতির সাথে মিল আছে। তারপর এদিকে উড়িষ্যার সংস্কৃতির সাথে এই সংস্কৃতি মিল আছে, আর উড়িষ্যার সাথে আবার বাংলার সংস্কৃতি কিছু মিল আছে। বাংলার সাথে আবার এদিকে এই যে আসামের কিছু বাঙালি আছে, তাদের সংস্কৃতি মিল আছে। এই যে মানে কাছাকাছি
ভৌগোলিক অবস্থান একেবারেই ইন্টারকানেক্টেড হওয়ার কারণে, ওয়েল কানেক্টেড হওয়ার কারণে সংস্কৃতিগত যে মেলবন্ধন সেটা ভারতে রয়েছে। এবং আমরা যদি দেখি যে এই সমস্ত কারণে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, এই জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে ইন্ডিয়ার সংস্কৃতি এবং ন্যাশনালিজম, সর্বোপরি ভারতীয় যে সংহতি অক্ষুণ্ণ থাকার বিষয়টা সেটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা পিকচার, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। রুল অফ মিলিটারি এখানে খুবই চমৎকার। এর মাধ্যমে আমরা এই ইমেজের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারবো। প্রথমত আমরা পাকিস্তানের দিকে একটু মনোনিবেশ করি। পাকিস্তানের রাষ্ট্রীয় যন্ত্রটা বা রাষ্ট্রীয় ব্যবস্থাটা কিভাবে পরিচালিত হয় একটু খেয়াল করলেই বুঝবে। যে এখানে দেখা যাচ্ছে এই যে পাকিস্তান উপরে পলিটিশিয়ানের পিঠের উপর চর্চা হচ্ছে মিলিটারি, সেনাবাহিনী অস্ত্র নিয়ে বসে আছে। তার মানে পলিটিশিয়ান যেদিকে যাচ্ছে, রাজনীতিবিদরা যেদিকে যায় সেনাবাহিনীকে সাথে করে নিয়ে যায়। অর্থাৎ সেনাবাহিনীর ক্ষমতার বলয়ের বাইরে গিয়ে এই রাজনীতিবিদরা কোনো কিছুই করতে পারে না। অর্থাৎ রাজনীতিবিদরা বলতে গেলে কাগজে বাঘ, তাদের কোনো শক্তি নাই। সত্যিকার অর্থেই মূল ক্ষমতার মালিক হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। সেজন্য এখানে ইমেজে দেখিয়েছি, দেখানো হয়েছে যে পলিটিশিয়ানদের পিঠের উপর, ঘাড়ের উপর বসে আছে সেনাবাহিনী। আবার ঠিক একই দৃশ্য আমরা এখানে একটু দেখি, এই পিকচারটা এখানে দেখছি পলিটিশিয়ান উপরে, সেনাবাহিনী নিচে। অর্থাৎ ইন্ডিয়ান সেনাবাহিনীকে পরিচালিত করে ইন্ডিয়ান রাজনীতিবিদরা। সেনাবাহিনী ইন্ডিয়ান রাজনীতিবিদদের পরিচালিত করতে পারে না। আর একটু সহজ করে বলি, ইন্ডিয়ার সেনাবাহিনী সমস্ত বিষয়গুলো রাজনীতিবিদদের দ্বারা নিয়ন্ত্রিত। তারা শুধু কনভেনশনাল মিলিটারি, কনভেনশনাল আর্মি, তারা শুধু যুদ্ধের সৈনিক হিসেবে কাজ করে। রাষ্ট্রীয় বিষয়গুলো, আমলাতন্ত্র, ডিসিশন মেকিং বা অন্যান্য যে রাষ্ট্রীয় অর্গানগুলো আছে সেগুলো কিভাবে পরিচালিত হবে সেটা নিশ্চিত করে, সেটা ডিসিশন দেয়, পলিসি দেয় পলিটিশিয়ানরা। তাহলে এই যে একটা দেশের সেনাবাহিনী যখন কনভেনশনাল প্রফেশনাল সেনাবাহিনী থাকবে, আর মূল ক্ষমতার থাকবে যখন পলিটিশিয়ানদের কাছে হাতে, তখন ওই দেশে গণতন্ত্র শক্তিশালী হবে। ওই দেশের জনগণ তাদের অধিকার নিশ্চিত করতে পারবে। ওই দেশে তাদের সাংবিধানিক যে মৌলিক অধিকার আছে সেগুলো রক্ষা করতে পারবে, যেটা ইন্ডিয়া পেরেছে কিন্তু পাকিস্তান পারেনি। 1947 পরবর্তীতে আমরা যে দেখেছি, যথাসময়ে ইন্ডিয়া মোটামুটি দিয়ে একটা ব্যত্যয় ছাড়া যথাসময়ে নির্বাচন দিয়েছে এবং তাদের যে সরকার সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করেছে এবং সেনাবাহিনীর উপর রাজনীতিবিদদের যে আধিপত্য সেটা জিয়ে রেখেছে, প্রতিষ্ঠা রেখেছে। ফলশ্রুতিতে ইন্ডিয়ান রাজনীতিবিদদের উপর সাধারণ জনগণের একটা আস্থা অর্জন হয়ে, আস্থা প্রতিষ্ঠা হয়েছে। এই আস্থাটাই ইন্ডিয়ার সংহতি অর্জনের পথে একটা বড় মাইল ফলক এবং এটাই ইন্ডিয়ার সংহতি অক্ষুণ্ণ রেখেছে। এরপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে রুল অফ অপোজিশন। আমরা জানি যে রাষ্ট্রগুলোতে গণতন্ত্র রয়েছে, ওই রাষ্ট্রগুলোতে সরকারি দল বা ক্ষমতাসীন দল যারা থাকে তাদের গঠনমূলক সমালোচনা করার জন্য, তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য শক্তিশালী বিরোধী দল থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি বিরোধী দল শক্তিশালী না হয়, বিরোধী দল যদি অনেকটা গৃহপালিত বিরোধী দল হয়ে যায়, তখন যারা ক্ষমতাসীন দল থাকে, যারা সরকারি দল থাকে, তারা বেপরোয়া হয়ে যায়, তাদের কাজকর্মের জবাবদিহিতা নিশ্চিত হয় না। কারণ তাদের গঠনমূলক সমালোচনা করার মতো ওরকম একটা প্ল্যাটফর্ম থাকে না। কিন্তু আমরা একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখব, স্বাধীনতার পরবর্তীতে অর্থাৎ 1947 সালের পরবর্তীতে ইন্ডিয়াতে মোটামুটি কংগ্রেস ক্ষমতায়, অনেকটা সময় জুড়ে কংগ্রেস ক্ষমতায় থাকলেও পাশাপাশি তারা বিকল্প রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে, যে রাজনৈতিক দল সরকারের ক্ষমতাসীনদের গঠনমূলক সমালোচনা করেছে এবং সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছে।
আহ, এখানে তারা সবসময় এটা বুঝতে পেরেছে, ইন্ডিয়ান পলিটিশিয়ানরা বা সাধারণ জনগণ, যে বিরোধী দল হচ্ছে ছায়া সরকার। এই ছায়া সরকার যত বেশি শক্তিশালী হবে, তত বেশি ওই দেশের গণতন্ত্র শক্তিশালী হবে। আর এবং সরকার যারা ক্ষমতাসীন, তারা তাদের জবাবদিহিতা নিশ্চিতের প্রশ্নগুলো আরো বেশি জবাবদিহিতা নিশ্চিতের প্রশ্নে আরো বেশি সচেতন থাকবে। তো ইন্ডিয়ায় এই শক্তিশালী অপোজিশন বা বিরোধী দল থাকার কারণে তাদের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রয়েছে, জাতীয় সংহতি সুদৃঢ় হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, ইমেজটা খুবই ইন্টারেস্টিং। এটা দেখছি আমরা। দেখো, এখানে অনেকগুলো সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবে, এটা একটা বলতে গেলে একটা হাঙর, অনেকটা হাঙরের ছবি, ক্রোকোডাইল। আর এই ছবিটা হয়েছে অনেকগুলো ফাইল দিয়ে, অনেকগুলো এখানে দেখা যাচ্ছে ফাইলের স্তূপ, আর হা করে বসে আছে মাঝখানে একজন মানুষ। ওই হাঙ্গরের মুখের দিকে একটা ফাইল করে রাখছে। এর মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে এই যে এই ফাইল দিয়ে যে হাঙ্গর করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, পোর্ট্রেট করা হয়েছে, এই হাঙ্গরটা হচ্ছে আমলাতন্ত্র, একটা রাষ্ট্রের আমলাতন্ত্র। অর্থাৎ আমলাতন্ত্রকে হাঙ্গরের সাথে তুলনা করা হয়েছে। আর হাঙ্গরের মুখের উপর যিনি আছেন দাঁড়িয়ে, অনেকটা হাঙ্গরের পেটের ভিতরে যাওয়ার জন্য বলতে গেলে উনি হচ্ছে জনগণ। তো আমলাতন্ত্রের যে একটা নেগেটিভ দিক, সেটা উপস্থাপন করা হয়েছে ইমেজের মাধ্যমে। আমলাতন্ত্র, ব্রিটিশ আমলাতন্ত্র কিছু পজিটিভ দিক থাকলেও ক্ষেত্র বিশেষে অনেকটা নেগেটিভ। কিন্তু এই দেশ থেকে ব্রিটিশরা বিতাড়িত হওয়ার পরে, তারা চলে যাওয়ার পরে, দেশীয় সংস্কৃতির সাথে দেশের মানুষের মেন্টালিটির সাথে দেশের মানুষের কি বলে সামাজিক যে প্রথা বা চাহিদার সাথে মিল রেখে ব্রিটিশ আমলাতন্ত্রকে যুগোপযোগী অনেকগুলো রাষ্ট্র করতে পারেনি। ব্রিটিশ যে আমলাতন্ত্র ছিল, সেই আমলাতন্ত্র এখনো আমাদের দেশে বা অনেকগুলো রাষ্ট্রে, ভারতীয় উপমহাদেশে অনেকগুলো রাষ্ট্রে এখনো রয়ে গেছে। সেটাকে আমরা হয়তো বিভিন্ন কারণে, টেকনিক্যাল কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেটাকে আমরা জনকল্যাণ বান্ধব যে আমলাতন্ত্র বা কল্যাণকামী যে আমলাতন্ত্র, সে আমলাতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু ওই জায়গায় ভারত অনেকটা সফল হয়েছে। অর্থাৎ ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রকে তারা যুগ উপযোগী করেছে। তারা আমলাতন্ত্রের যে বেপরোয়া লালপিতার দৌরাত্ম্য, সেটা কিছুটা হলেও হ্রাস টেনে ধরতে পেরেছে। তারা কল্যাণকামী যে আমলাতন্ত্র, সেটার দিকে আস্তে আস্তে তাদের আমলাতন্ত্রকে নিয়ে গেছে, এবং তাদের আমলাতন্ত্রের যে কোয়ালিটি, সেটা অনেক দূরে এগিয়ে গেছে, যেটা ভারতীয় উপমহাদেশের অন্য দেশের আমলাতন্ত্র অতটা এখনো কোয়ালিটি অর্জন করতে পারেনি। তো আমলাতান্ত্রিক যে বিষয়টা, তারা সেই জায়গায় অনেকটা কল্যাণকামী আমলাতন্ত্র, জবাবদিহিমূলক আমলাতন্ত্র, আমলাতন্ত্রে একটা শব্দ বহুল প্রচলিত, যে জনগণের প্রভু না হয়ে জনগণের চাকর হওয়া। অর্থাৎ জনগণকে সেবা করার যে ইচ্ছা, সরকারি কর্মচারী হওয়া, জনগণের কর্মচারী হওয়া, প্রজাতন্ত্রী কর্মচারী হওয়ার যে ইচ্ছা, সেটা আমাদের দেশে বা অনেক দেশে আছে, যেখানে কিতাবে থাকলেও বাস্তবে সেগুলো নাই। হয়তো ক্ষেত্র বিশেষে আমলারাই জনগণের প্রভু হয়ে বসে। কিন্তু ইন্ডিয়ান আমলাতন্ত্র সেক্ষেত্রে অনেকটা অনেকটা কল্যাণকামী আমলাতন্ত্র হয়েছে, অনেকটা জনগণের বান্ধব আমলাতন্ত্র হয়েছে, জনবান্ধব আমলাতন্ত্রের প্রতিষ্ঠা করতে পেরেছে, ইতিবাচক আমলাতন্ত্র হয়েছে। তারা সময়ের সাথে এটাকে মডিফাই করে নিতে পেরেছে। যাই হোক, এই সমস্ত কারণে ইন্ডিয়ার জনগণ আমলাতন্ত্রের যে সেবাগুলো, সেই সেবাগুলো পাচ্ছে। এটা ইন্ডিয়ার জাতীয় সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখে যাচ্ছে। তারপরে যে বিষয়টা আমাদের সামনে আসছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, দেখবে, খেয়াল করলেই বুঝতে পারবে। আমরা দেখছি এখানে
এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। আমি বোঝানোর চেষ্টা করেছি যে কালচারাল যে ইউনিটি, সংস্কৃতিগত যে ঐক্য, সংস্কৃতিগত যে মেলবন্ধন, সেটা ভারতে 29টি প্রদেশ থাকলেও, 800 ভাষা থাকলেও, আহ তারপর অনেকগুলো সম্প্রদায় থাকলেও, নৃতাত্ত্বিক গোষ্ঠী থাকলেও, তাদের সংস্কৃতিগত যে বিষয়টা, সংস্কৃতিগত যে ঐক্য, সেটা অনেকটা কাছাকাছি। এবং এই বা সংস্কৃতিগত ঐক্যের মধ্যে যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতার মধ্যেও তারা কোনো ক্লেশে না গিয়ে, কোনো সংঘাতে না গিয়ে, ওই বৈচিত্র্যতার মধ্যে তারা সৌন্দর্য খুঁজে। এই যে সংস্কৃতিগত ঐক্য বললেও বলতে পারি, আবার সংস্কৃতিগত ডাইভার্সিফিকেশনের মধ্যে যে সৌন্দর্য আছে সেটাকেও তারা গ্রহণ করে, অর্থাৎ অন্য সংস্কৃতিকে ইতিবাচক দৃষ্টিকোণে দেখা, অন্য সংস্কৃতিকে আহ, গ্রহণ করা, পালন না করলেও সেটাকে সম্মান জানানোর যে কালচার, সম্মান জানানোর যে প্রথা, সেটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে। যার কারণে সংস্কৃতিগত ঐক্য কাছাকাছি হওয়ার কারণে তাদের এই জাতীয় সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে, অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে কালচার একটা বিষয়, কালচার বিশাল ভূমিকা রেখে আসছে। কারণ কালচার হচ্ছে এমন একটি বিষয় যেটা একদিনে তৈরি হয় না, আবার একদিনে শেষ হয়ে যায় না। কালচার হচ্ছে শত বছরের ব্যাপার, হাজার বছরের ব্যাপার। মানুষের দীর্ঘদিনের জীবন আচরণ, দীর্ঘদিনের জীবন চরিত নিয়ে সংস্কৃতি হয়। তো এই সংস্কৃতি হঠাৎ করে চাপিয়ে দিলে হয়তো বুমেরাং হয়, কিন্তু সংস্কৃতি আস্তে আস্তে যখন মানুষের সাথে অ্যাকোমোডেট হয়ে যায়, সংস্কৃতি ইউজ টু হয়ে যায়, সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, তখন ওই সংস্কৃতি মানুষের মধ্যে একটা সৌহার্দ্যের সম্পর্ক তৈরি করে, এবং ঐক্যের সম্পর্ক তৈরি করে, সংহতির সম্পর্ক তৈরি করে। আমরা দেখছি এটা একটা ধর্মীয় প্রথা, রিলিজিয়াস ইউনিটি, ধর্মীয় প্রথা, ধর্মীয় ঐক্য। এই ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে ধর্মীয় যে ম্যানার এটিকেট গুলো আছে, একজন একজনকে সম্মান প্রদর্শন করা, যে বিষয়টা, এটা আমি প্রতীকী উপস্থাপন করেছি। ভারত 120 কোটি জনসংখ্যা থাকলেও আমরা যদি একটা পরিসংখ্যান করি, তাহলে দেখব যে মোর দেন 80% জনসংখ্যা হচ্ছে হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বী। যার কারণে যেহেতু মেজরিটি মেজরিটি জনগণ একটা ধর্মাবলম্বী, একটা ধর্মে বিশ্বাস করে, সনাতন ধর্মাবলম্বী, যার কারণে তাদের মধ্যে যে ঐক্য, সে ঐক্য অক্ষুণ্ণ রয়েছে। এখানে আরেকটি জিওগ্রাফিক্যাল বিষয় রয়েছে। জিওগ্রাফিক্যাল বিষয়টা এরকম যে আমরা যদি একটু সুদূর দৃষ্টি দিয়ে দেখি, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে নেপাল ছাড়া অন্যান্য সমস্ত রাষ্ট্রগুলো, ইভেন একেবারে গ্লোবালি বৈশ্বিকভাবে ভারত ছাড়া পৃথিবীতে আর হিন্দু রাষ্ট্র নাই বললেই চলে, সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্র নাই বললেই চলে। মেজরিটি হিন্দু রাষ্ট্র হিসেবে যদি আমরা বলি, যদি ভারত সাংবিধানিকভাবে সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমি বোঝাতে চাচ্ছি যে হিন্দু সংখ্যা গরিষ্ঠ রয়েছে এরকম রাষ্ট্র নেপাল এবং ভারত ছাড়া আর নাই। ফলশ্রুতিতে ভারতের মানুষের মধ্যে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে, সবার মধ্যে একটা ধারণা বা একটা বিশ্বাস যে তাদের যে ঐক্য, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাদের যে ইউনিটি, সেটা যদি না থাকে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলো, বিশেষ করে পাকিস্তান, যেহেতু তাদের জাত শত্রু, চায়না তাদের শত্রু, এই রাষ্ট্রগুলো তাদের উপর ছেকে পড়বে, তাদের তাদেরকে এক সময় হয়তো আক্রমণ করে বসবে, অথবা তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। এই সমস্ত বিষয়ের কারণে তারা ঐক্যবদ্ধ, এবং তাদের যে সংহতি, সেটা অক্ষুণ্ণ রয়েছে। যেমন ইসরায়েল, এরকম আরেকটি রাষ্ট্রের কথা বলি, ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আশেপাশে সবগুলো রাষ্ট্রই হচ্ছে মুসলিম, কিন্তু মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পাড়ে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, যার জনসংখ্যা 1 কোটিও নেই। এই ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্র, পশ্চিম পাশে লেবানন, এই পাশে জর্ডান, তারপর আশেপাশে সবগুলো রাষ্ট্রই হচ্ছে মুসলিম। এখন ইহুদিরা, ইসরায়েলের যারা মানুষ, তারা মনে মনে বিশ্বাস করে, মনে মনে ধারণ করে যে আমাদের মধ্যে যদি ইউনাইটেড না থাকি, আমাদের মধ্যে একতা না থাকলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করবে। অর্থাৎ
পৃথিবীতে যারা গ্লোবালি যারা মাইনরিটি তারা ইউনাইটেড বেশি। তো সেই হিসেবে ইন্ডিয়ার জাতীয় যে সংহতি সেটা অনেক বেশি রয়েছে। যেমন আর একটু সহজ করে বুঝাতে বললে তোমরা বুঝতে পারবে, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম, এখানে মুসলমানদের মধ্যে ঐক্য কম। আবার মাইনরিটি যারা আছে, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে ঐক্য বেশি। আবার ভারতে অ্যাক্রস দি ভারত হিন্দুদের মধ্যে হয়তো কি বলে অভ্যন্তরীণ বিষয়ে হয়তো ঐক্য নাই, কিন্তু ভারতীয় মুসলমানদের মধ্যে ঐক্য বেশি। আবার আন্তর্জাতিকভাবে সবার মধ্যে ঐক্য রয়েছে। তারপরে যে বিষয়টি আমরা দেখছি সেটা হচ্ছে সেন্ট্রাল ইনফ্লুয়েন্স অন প্রভিন্স। অর্থাৎ আমরা জানি ভারত হচ্ছে একটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার রয়েছে ভারতে, অর্থাৎ ফেডারেল এবং ইউনিটারি ফেডারেল সিস্টেমের গভর্নমেন্ট, যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার। এই যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হয়। কেন্দ্র কিছু ক্ষমতা ভোগ করে, প্রদেশ কিছু ক্ষমতা ভোগ করে। তো ভারতে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রীয় প্রথা সিস্টেম রয়েছে, অর্থাৎ একটা প্রদেশ যাতে র্যাকলেস হয়ে না যায় ক্ষমতার চর্চার ক্ষেত্রে, তাদেরকে সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে, সাংবিধানিক যে অব্লিগেশন রয়েছে, এর বাইরে যেন না যায়, সেভাবেই কেন্দ্র বিষয়গুলো দেখভাল করে, বিষয়গুলো নিশ্চিত করে। অর্থাৎ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে গিয়ে বা স্বায়ত্তশাসন দেওয়ার কারণে যদি কোনো প্রদেশ স্বাধীনতা চেয়ে বসে, এমন যেন না হয়, এই বিষয়গুলো কেন্দ্র দেখে। এবং কেন্দ্রের যে প্রভাব সেটা প্রত্যেকটি প্রদেশ রয়েছে। এবং ভারতের সংবিধানে যদি আমরা দেখি, ওখানে আছে যে কোনো সময় কেন্দ্রীয় সরকার চাইলে, ইচ্ছে করলে জরুরি অবস্থা জারি করতে পারে যে কোনো প্রদেশে। এবং প্রাদেশিক সরকারের যে ক্ষমতা, প্রাদেশিক সরকারকে যে কোনো সময় অকার্যকর করে দিতে পারে, তাদের সরকার যে কোনো সময় কলাপস করতে পারে, চাইলে বা কেন্দ্রীয় সরকার চাইলে এগুলো করতে পারে। এই সিস্টেম থাকার কারণে প্রাদেশিক যে সরকারগুলো আছে, প্রভিন্সিয়াল যে গভর্নমেন্ট গুলো আছে, সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি খুবই অনুগত। তারা সবসময় ভয়ে থাকে, এমন কোনো কার্যক্রম করে না যেটার কারণে তাদের জরুরি অবস্থার মধ্যে পড়তে হয় বা কেন্দ্রের শাসন জারি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে পার্লামেন্টারি কমিটি সিস্টেম। পার্লামেন্টারি কমিটি সিস্টেম এটা আমাদের দেশেও আছে, ভারতেও আছে। ভারতে আরো বেশি শক্তিশালী। যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে পার্লামেন্ট একটা কমিটি, কয়েকজন পার্লামেন্টারিয়ানদেরকে নিয়ে, সংসদ সদস্যদের নিয়ে এমন একটা কমিটি করে, যে কমিটির মাধ্যমে বিভিন্ন সমস্যাগুলো ফাইন্ড আউট করা হয়, খুঁজে দেখার চেষ্টা করা, এবং এগুলো যৌক্তিক সমাধান দেওয়ার চেষ্টা করা হয়। যেমন সাপোজ ভারতের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল 1991 বা 92 সনে। বাবরি মসজিদ কেন ধ্বংস করা হয়েছে এই বিষয়ে একটি পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছে সঠিক তদন্ত জন্য। এই প্রক্রিয়াটা জবাবদিহিতা নিশ্চিত করা, যে কোনো একটা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সেটা সত্য অনুসন্ধান করার যে বিষয়টা, সেটা ভারতের মধ্যে রয়েছে। যার কারণে অন্যায় করার সংস্কৃতি, বিচারহীনতার সংস্কৃতি, অন্যায় করে পার পাওয়ার যে সংস্কৃতি, সেটা ভারতের মধ্যে নেই। অর্থাৎ আইনের অনুশাসন সঠিক অর্থে রয়েছে। যার কারণে একেবারেই যে কোনো মানুষ সরকারের প্রতি, সংবিধানের প্রতি, রাষ্ট্রের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে, আস্থা রাখতে পারে যে আমি আমার অধিকারের জায়গাগুলো, আমি আমার মৌলিক যে বিষয়গুলো, সেগুলো রাষ্ট্রের কাছ থেকে নিশ্চিত করতে পারবো। যার কারণে এটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটি বড় মাইলফলক। এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে গণতন্ত্র। আমরা দেখছি গণতন্ত্র। এখানে প্রিয় শিক্ষার্থীরা, খুবই ইন্টারেস্টিং বিষয়টা এখানে দেখা যাচ্ছে
যে এই এই বিষয়গুলো, এই যে জিনিসগুলো কেউ সরাসরি নিতে চাচ্ছে, আবার এই তিনজন একজনকে পাঠিয়েছে। যারা সরাসরি আসছে তারা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, আর যারা প্রতিনিধি পাঠিয়ে এগুলো এই জায়গায় আসতে চাচ্ছে তারা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। তা ভারতে গণতন্ত্রের যে বিষয়টা সেটা রয়েছে, গণতান্ত্রিক বিষয়। আমরা স্বাধীনতার পরে একটিবারের জন্য ভারতীয় গণতন্ত্র স্থবির হতে দেখিনি। ভারতীয় গণতন্ত্র তার যে গতি সেটা হারাতে দেখিনি। হয়তো এমন হয়েছে ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক যে সিস্টেম সেটার পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, গণতান্ত্রিক সিস্টেম বজায় রয়েছে, যেটা পাকিস্তান সরকার পারেনি, ভারত সরকার পেরেছে। এই সিস্টেমের কারণে গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। এটা পেরেছে বলেই ভারতে জাতীয় সংহতি অক্ষুণ্ণ রয়েছে। ফ্রি ফেয়ার ইলেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের রায়কে সুনিশ্চিত করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন খুবই দরকার। বিশ্বাসযোগ্য একটা নির্বাচন খুব দরকার। ভারতে মোটামুটি সবগুলো নির্বাচনে বিয়ন্ড অফ ডাউট বা সন্দেহের ঊর্ধ্বে ছিল। তারপর এই যে ফ্রি ফেয়ার ইলেকশনের সংস্কৃতি, এটা ভারতীয় ভারতীয় নির্বাচনী সংস্কৃতিকে, ভারতীয় গণতন্ত্রকে আরো সুন্দর করেছে। এক্সটার্নাল পেনিট্রেশন, ভারত যেহেতু ভৌগোলিকভাবে অনেক বড় রাষ্ট্র এবং ইকোনমিক্যালিও বিচার করলে অনেক শক্তিশালী, পৃথিবীর 5th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি, পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ, এবং গ্লোবালি বিচার করলে এটা ইমার্জিং একটা ইকোনমি এবং সবচেয়ে বড় বাজার বিশ্বের। পশ্চিমাদের কাছে ভারতের আকর্ষণটা খুব বেশি, কেন? তাদের বাজার বড়, অনেক বড় বাজার। তো এই সমস্ত কারণে ভারতের প্রতি পশ্চিমাদের বা ডমিনেন্স যে কান্ট্রিগুলো রয়েছে তাদের আধিপত্য থাকলেও তারা নেকেটলি ভারতকে প্রভাবিত করতে পারে না। একটা একটু সহজ করে বলি, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, দক্ষিণ এশিয়ার নেপাল অথবা মালদ্বীপের উপর যে কোনো ধরনের প্রভাব পশ্চিমা রাষ্ট্রগুলো, ইউরোপীয় আমেরিকার রাষ্ট্রগুলো যতটা সহজে ফেলতে পারে, দেশের রাজনীতিতে, অর্থনীতিতে যতটা সহজে প্রভাব বিস্তার করতে পারে, ভারতের রাজনীতিতে ততটা সহজে প্রভাব বিস্তার করতে পারে না। কেন? কারণ তারা জিওগ্রাফিক্যালি অনেক বড় এবং ইকোনমিক কন্ডিশন বিচার করলেও তারা অনেক বড়, এবং তাদের যে প্রভাব সেটা বৈশ্বিকভাবে রয়েছে। একজন ভারতীয় তার দেশে যখন থাকে তখন ভারতের গুরুত্ব হয়তো সে অতটা বুঝতে পারে না, কিন্তু দেশের বাইরে যখন যায়, ইউরোপ আমেরিকায় যখন যায়, তখন একজন বাঙালিও গেল বা একজন পাকিস্তানিও গেল আর একজন ভারতীয় গেল, ভারতীয় যে নাগরিক তাকে গুরুত্ব, বৈশ্বিকভাবে তার গুরুত্ব বেশি। কেন? ভারত রাষ্ট্র হিসেবে অনেক বড় রাষ্ট্র। ইউরোপ আমেরিকার মানুষ তাদেরকে অন্যভাবেই দেখে, এবং গ্লোবালি যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে ওখানে একবারে উপর সারি যে পদগুলো আছে ওই জায়গায় অনেকগুলোতেই ভারতীয়রা রয়েছে। ফলশ্রুতিতে ভারতের ইন্টারনাল পলিটিক্সে তারা খুব বেশি ইন্টারফেয়ার করতে পারে না, যার কারণে এটা একটা জাতীয় সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে বড় অনুঘটক হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আলোচনার শেষের দিকে চলে এসেছি। যে আমরা তাহলে দেখছি যে ভারতীয় জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার পেছনে তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের ধর্ম এবং গণতন্ত্র যে গণতান্ত্রিক যে সিস্টেম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপরে আছে যে শক্তিশালী নেতৃত্ব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয় এবং রাষ্ট্রীয় বিষয়কে ব্যক্তিগত বিষয়ের ঊর্ধ্বে স্থান দেয়, জাতি বিষয়কে সবার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাহলে ওই রাষ্ট্রগুলো জাতীয় সংহতি সহজে প্রতিষ্ঠা হয় এবং ওই রাষ্ট্রগুলো জাতীয়তাবাদ সহজে বিকাশ হয়, যেটা ভারতের মানুষ বিভিন্ন কারণে পেরেছে।
আমরা আমাদের আলোচনার শেষে চলে এসেছি। শিক্ষার্থীরা, তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে মেইল করতে পারো, আমার মেইল দেওয়া আছে। ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।